ঠিক যেমন এই দেওয়ালে পিঠ থেকে গেছে এমনই। সবার প্রথমে যিনি আমাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন তিনি হলেন, আরে শোনো শোনো, এদিকে এসো। কি হয়েছে? তাড়াতাড়ি এসো। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়। যেমন আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেন্সিলের বদলে আমাদেরকে পেন তুলে দেওয়া হয় হাতে। আর তার কারণ এটা বোঝানো হয় যে তুমি ভুল করলে আর তোমার শুধরানোর জায়গা নেই। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আর ক্যামেরার এপারে আছি আমি সাথী, আর ক্যামেরার ওপারে আছেন বিপ্লব বাবু। সব মিলিয়ে আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ। সাথী বিপ্লব ব্লগের আরও একটি নতুন পর্বে দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আর সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আপনাদের সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাথী বিপ্লব ব্লগ ইউটিউব চ্যানেলটি ধীরে ধীরে একটু একটু করে তাদের পরিবারটা 100 জনের পরিবার করতে পেরেছে। আজকে যখন আমি ইউটিউব চ্যানেলটা চেক করছিলাম তখন 101 জন সাবস্ক্রাইবার দেখাচ্ছিল। আর এই 100 জন সাবস্ক্রাইবার হওয়ার পরে সবার প্রথমে যিনি আমাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন তিনি হলেন আমাদের প্রতিনিয়ত দর্শক বন্ধু প্রীতম রঞ্জিত। ধন্যবাদ প্রীতম রঞ্জিত, এবং সেই সঙ্গে সঙ্গে সকল প্রতিনিয়ত দর্শক বন্ধুদের। আপনাদের জন্যই আমরা একটু একটু করে অনুপ্রেরণা পাচ্ছি, এবং আপনাদের জন্যই আমাদের এই সাথী বিপ্লব ব্লগ পরিবারটি একটু একটু করে বড় হচ্ছে। তাই সকলকে ধন্যবাদ। আজকে বিকালে একটু দুজনে হাঁটতে বার হয়েছিলাম, এমনি হাঁটতে বার হয়েছিলাম মাঠের দিকে। বলছি চলো একটু ঘুরে আসি, মাঠের দিক থেকে হাঁটাও হবে, বাড়ির মধ্যে তো হাঁটা হয় না। তারপর দেখি মাঠে হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় প্রচুর শাক হয়ে আছে। শাক দেখে আর কি সামলে থাকা যায়, অমনি বসে পড়লাম শাক তুলতে আমি। আর এদিকে কর্তামশাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লেন। শাক তো তুলে ফেললাম, কিন্তু পাত্র তো নিয়ে আসিনি, কোথায় রাখবো? অন্যায় করে শাক তুলে নিয়ে যাচ্ছি বাড়ি। শাক তুলতে বসে পড়লাম। এমন হয় সময়ের অভাবে শাক খাওয়া হয় না, আবার যখন শাক হয় তখন সময় হয় না। এরকম করতে করতে আর শাকটাই খাওয়া হয় না। আজকে একটু ছুটি ছিল কর্তামশাইয়ের, আর কর্তামশাইয়ের একটা ভীষণ প্রিয় খাদ্য শাক। তো সেই শাক তুলতেই আমি বসে পড়লাম। মনটা খুশি খুশি নাকি? ভালোই। শাক তোলা হচ্ছে। তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে শাক তুলতে। একটা পাত্র নিয়ে আসলে ভালো হতো জানো, কিন্তু বুঝতে পারিনি যে হাঁটতে বেরিয়ে এত ভালো শাক পাবো। যদি আগে জানতাম তাহলে একটা পাত্র নিয়ে আসতাম। অন্যায় করে নিচ্ছ নাও না। অন্যায় তো নিচ্ছি, আর কি করবো বলো, নিয়ে তো আসিনি কিছু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি তো শাক তুলতে বেরোনি, শাক দেখে তুমি তুলতে বসে গেছো। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক কথা, ঘুরতে বেরিয়েছিলাম, হাঁটতে বার হয়েছিলাম। চলো, ওটা হয়নি, কতটা হয়েছে? হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ হয়ে যাবে। তাহলে ওঠো। দেখো কত শাক তুলেছি আমি। রাস্তায় যেতে যেতে একটা পুকুর দেখতে পেলাম। পুকুরটা দেখছি টুপটাপ জলটা ওঠানামা করছে, তার মধ্যে কিছু মাছ ভাসছিল। আর পুকুরের পাড়টা গাছে ভর্তি, একদম খুব সুন্দর লাগছিল। চারিপাশটাই ছিল গাছপালায় ভর্তি। এটা কি গাছ তুমি জানো? এই যে ফুলগুলো কি গাছ সে তো আর এখন মনে নেই, কিন্তু এর মধ্যে মধু থাকে। আমরা ছোটবেলা মধু খেতাম এর মধ্যে দিয়ে। এই ফুলগুলো দিয়ে? হ্যাঁ, এর মধ্যে মধু আছে। ভালো লাগছে বলে।
তুললাম। এই পিঠটা কিন্তু এই দিকটা আঠা আছে, ঠিক আছে, আর এই দিকটায় মধু বেরোবে। কোন দিকটা? কি করে মানে এর মধ্যে পুরো মধু থাকে। মধু আছে, তোমাকে একবার টেস্ট করাচ্ছি। হ্যাঁ, হাত দাও সামনে, হাতটা দাও সামনে। টেস্ট করো, আমার কাছে কেমন লাগে দাঁড়া, টেস্ট করো। মিষ্টি মিষ্টি লাগলো। এটা হচ্ছে সিক্রেট। আমি কোনদিন খাইনি, প্রথমবার। আমি ছোট হলে কিন্তু এসব খাইনি। এই যে আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই। এই যে পাতাটা, এই পাতাটা, এটা তো একটা আঠা গাছ এমনিতেই। এই যে পাতাটা আঠা হলো তো, এই দুদিকে ধরবো, ঠিক আছে, ধরে এই দেখো, এই একটা আয়না টাইপের, এগুলো ছোটবেলায় খুব করেছিলাম, পটপট করে শুধু ফেটে যাবে। দেখো তাল গাছটার উপরে আবার অসত্য গাছ উঠেছে, আর তাল গাছটার উপরের দিকে একটু দেখো, ওখানে তালের যে মুচিগুলো পড়ে না প্রথমে, সেই মুচিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা থেকে তাল হয় আর কি, তালের ফুল আমরা মুচি বলি। হ্যাঁ, ও নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক। আচ্ছা, পাশে এই একটা গাছ, এও তো দেখি। হ্যাঁ, খেজুর গাছটাও তো ভীষণ বড় একটা অসত্য গাছ। কেউ না কেউ কেটেছে, না হলে মানে আরো বড় হতো। হ্যাঁ, ডালপালাগুলো সামনে থেকে কাটাই দেখাচ্ছে। এদিকে তো ধান চাষ হয়েছে দেখছি, এখানটায় তো জল নেই, দেখো ধান গাছে। এখানটা তো এই একটাই সমস্যা। হ্যাঁ, আর গরমের সময় এমনি জল পাওয়া যায় না, কিন্তু গোছের গ্রোথ ভালো আছে। ভালো। হ্যাঁ, এই তো ভালো দেখাচ্ছে তো। জল দিতে হবে, একটু জল দিতে পারলে ভালো হতো, তা সে আর নিয়ে কি করা যাবে। চলো আমরা অন্যদিকে যাই। চলো। ফুলগুলো দেখেন, একদিকে মন ভালোও লাগছে, আবার একটু খারাপও হচ্ছে। কি রে, তুই এখানে শুয়ে আছিস কেন? ওই ম্যাও, এ ম্যাও, ম্যাও, ম্যাও। হুম, এদিকে শীতের শেষ, আর ওদিকে বসন্ত আবার দরজায় কড়া নাড়ছে। তারই একটি উদাহরণ হলো এই যে গাছ থেকে পাতাগুলো সব ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজাবে, ফুল ফল। আরে শোনো শোনো, এদিকে এসো, এ দেখো। হ্যাঁ, এদিকে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে? তাড়াতাড়ি এসো। কি দাও, কত থানকুনি পাতা, তো থানকুনি পাতা তুলি না গো। আমার ভাই ঠিক আছে, আমি যেন কি মণিমাণিক্য পেয়েছি নতুন। হ্যাঁ, তোলো তোলো। ক্যামেরায় তো আপনারা বিপ্লব বাবুকে দেখেছেন, উনি একটু অসুস্থ, এটা যদিও বলার না, তবুও বলছি যে কটা দিন উনি একটু বাড়ি থেকে বার হচ্ছে না। আর তো বিকালবেলায় বললাম চলো শুয়ে না থেকে একটু হেঁটে আসি, তো হাঁটতে পারে, শাক পাবো, থানকুনি পাতা পাবো, আমি তো ভাবতেই পারিনি। আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। আর শাকটা ওনার ভীষণ একটা প্রিয় ডিশের মধ্যে পড়ে শাক, মানে প্রতিদিন যদি ওনাকে একটু শাক দেওয়া হয় তো ওনার মনে হয় আর কিছুই লাগবে না। আর এই যে থানকুনি পাতা, এটা হচ্ছে ওনাকে একটু বেটে তেলে রসুন দেবো দিয়ে আর ওনাকে খাওয়াবো, যাতে একটু রুচিটা ফেরে, মুখের রুচিটা। আর থানকুনি পাতা এমনি খুব উপকারী, সকালে খালি পেটে 2-1টা পাতা খেলেও পেটের রোগ অনেক সময় ভালো হয়। আজকে হাঁটতে বেরিয়েই যে এত শাক পেয়ে যাবো এটা কখনো ভাবিনি, আর না ভাবার কারণেই দেখতে পাচ্ছেন অন্যায় করে শাক তুলতে হচ্ছে। একটা কথা বলে রাখাই ভালো, যেটা বিপ্লব বাবু এই 2-3 দিন ধরে একটু অসুস্থ, জ্বর সর্দি কাশি, তারপরেও আমাদেরকে ভিডিও বানাতে হচ্ছে, কারণ আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি, আর সেই প্ল্যাটফর্মের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে।
অনেকদিন পর কর্তামশাই আর আমি একসঙ্গে ঘরে ছিলাম। তারপর দুজনে মিলে একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে বেরিয়েই তো আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর শাক পেয়ে গেছি। আর শাক তুলতে তুলতে আমার একটু কষ্ট হয়ে গেল, তাই আমি দেওয়ালে হেলাম দিয়ে দাঁড়িয়ে বললাম। আর আমাদের এই যে চ্যানেলটা, এটা সমস্ত যে কাজগুলো আছে ভিডিও এডিট করা থেকে শুরু করে সেটা সবটাই বিপ্লববাবু করেন। আর উনি না থাকলে আমি পুরো অচল হয়ে পড়বো। ঠিক যেমন এই দেওয়ালে পিঠ থেকে গেছে এমনই। শীতের শেষ, বসন্তের শুরু। পাতাবাহাররা একটু একটু করে ঝরে পড়ছে। তাদের খড়মড়ি শব্দ জানান দিচ্ছে নতুন সময় চলে এসেছে। সজনে গাছে দলে দলে সজনে ফুটেছে। শোঁয়াপোকারা সেখানে বাসা বেঁধেছে। আগামী দিনে তারাই হবে প্রজাপতি। নতুন সময়ের মাঝখানে পুরানো সময়কে আমরা একটু একটু করে ভুলে যাই। আবার পুরানো দিনগুলির কথা ভাবতে ভাবতে নতুনকে আমরা স্বাগত জানাই। আর সব কিছুর মাঝখানে দেয়ালে পিঠ থেকে গেলে লড়তে ভুলে গেলে হবে না। অসুস্থ কর্তামশাইকে নিয়ে গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে ফিরলাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, একটু আলতাও পরতে ইচ্ছা করছিল, তাই বাড়ি ফিরে বসে গেলাম আলতার কৌটোটা নিয়ে। এই যে আলতাটা দেখছো তো, সবাইকেই দেখাচ্ছে। এই আলতাটার একটা গল্প আছে। সেটা হচ্ছে আমার যে বছর প্রথমবার বিয়ে হয় সেই বছর একটা দিদি আমাকে বিজয়া দশমীতে আলতাটা দিয়েছিল। তো আমরা এতদিনে আলতাটা লাগেনি, অন্য আলতা ছিল সেগুলোতেই হয়ে যাচ্ছিল। তো প্রায় আমার বিয়ের এই 2 বছর হতে চললো, আর এই আলতাটার বয়স প্রায় 1.5 বছর চলছে। তো এবারে আমি আলতাটা আজকে আমি ফার্স্ট ব্যবহার করব। এবার আলতাটা খুলে ফেলি। যখন ছোট ছিলাম বাড়িতে ঝাঁটারকাঠি ভেঙে আর তুলো দিয়ে এরকম জড়িয়ে তারপর আলতাটা পরতে পারে। এখানে না আছে ঝাঁটারকাঠি, তুলোটা আছে কিন্তু ঝাঁটারকাঠিটা নেই। তো আজকে বাটস দিয়ে আমি আলতা পরবো। ছোট থেকে মা ঠাকুরমাদের কাছে শুনে আসছি বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। আর বৃহস্পতিবার আসলেই ছোট থেকেই দেখতাম মা ঠাকুরমারা সবাই মোটা করে সিঁদুর পরতো, স্নান করে উঠে আবার আলতাও পরতো। তো আজকের আমিও সেই রকম একটা কিছু করলাম, যে সিঁদুরটা তো আমি স্নান করে উঠে পরেই নিয়েছিলাম, আর বিকালে বসে বসে কি করব, তো একটু আলতা পরলাম। আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।